সমান্তর প্রগতির একেবারে শেষ টপিকসে সকলকে স্বাগত জানিয়ে আমরা প্রথমত সেই অংশটুকু রিমাইন্ড করব যে অংশটুকু আমরা এর আগের দুটো পর্বে আলোচনা করেছিলাম। আশা করি এর আগের যে দুটো পর্বে আলোচনাগুলো হয়েছিল সেগুলো তোমরা খুব সুন্দর ধীর স্থিরভাবে নিজে থেকে বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী যে প্রবলেমসগুলো করেছিলাম সেই প্রবলেমসগুলোর সমাধানের পদ্ধতিটাও তোমরা বুঝতে পেরেছো। আমরা কি কি করেছিলাম? আমরা প্রথম পর্বে সমান্তর প্রগতির যে বিভিন্ন টাইপের ফর্মুলা, সেই ফর্মুলাগুলো মানে কিভাবে আসে, কিভাবে এস্টাবলিশড করতে হয়, সেই জায়গাগুলো পুঙ্খানুপুঙ্খ দেখিয়েছিলাম। অতঃপর প্রত্যেকটা ফর্মুলাকে অঙ্কের মাধ্যমে কি করে প্রয়োগ করতে হয় সেটা দেখিয়েছিলাম। দ্বিতীয় যেটা পর্ব আমরা সমান্তর প্রগতির পার করে এসেছি সেটা হলো যে সমান্তর প্রগতি রিলেটেড যে কটা ফর্মুলা অবশিষ্ট ছিল সেই ফর্মুলাগুলো, বিশেষ করে মধ্যপদ বের করার যে ফর্মুলা কিংবা স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাদের বর্গের সমষ্টি কিংবা তাদের ঘনের সমষ্টি বের করার যে ফর্মুলাগুলো ছিল সেগুলো বা কি, আর সেইগুলোকে কি করে অঙ্কের মাধ্যমে প্রয়োগ করা হয় সেই জিনিসগুলো বিস্তারিত তোমাদের সামনে পেশ করা হয়েছিল। এখন আজকের যে আমাদের নতুন পর্ব, সেই পর্বে আমরা সমান্তর প্রগতি রিলেটেড যে বিভিন্ন কোয়ালিটিওয়ালা প্রবলেমস, যে প্রবলেমসগুলো এক্সামিনাররা পরীক্ষার সময় চয়েস করে থাকে, সেই ধরনের কয়েকটা সিলেক্টিভ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি। তোমরা খুব অ্যাটেনশনালি ধীর স্থিরভাবে আজকের এই পর্বটা সুন্দরভাবে লক্ষ্য করো, যাতে করে আজকে যে কটা অঙ্ক আমরা আলোচনা করব প্রত্যেকটা অঙ্কের সমাধান যাতে একবারেই তোমাদের মাথার মধ্যে নথিভুক্ত হয়ে যায়। তো চলো আজকে যে ভেরিয়াস টাইপসের প্রবলেম সেগুলো কি কি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। মিসলেনিয়াস প্রবলেমস, তার মধ্যে প্রথম প্রবলেমটা আমরা হাজির করেছি 1 একটা ব্র্যাকেটের মধ্যে, আবার ব্র্যাকেটের মধ্যে 2 + 3 + 4, আবার ব্র্যাকেটের মধ্যে 5 + 6 + 7 + 8 + 9 প্লাস ডট ডট, এই করতে করতে এই যে শ্রেণীটা লিখেছি এই শ্রেণীটার আরতম যে বন্ধনী, সেই বন্ধনীর ভিতরে যে পদগুলো থাকবে সেই পদগুলোর যোগফল কত সেটা আমরা বের করার চেষ্টা করব। অত্যন্ত বেহতরিন মানের অঙ্ক আমরা প্রথমেই তোমাদের সামনে পেশ করেছি। এটা প্রথম বন্ধনীর পদ সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনীর পদ সংখ্যা, এগুলো হচ্ছে তৃতীয় বন্ধনীর পদ সংখ্যা। এই করতে করতে আরতম জায়গাতে এসে যে বন্ধনীটা আমরা দেখতে পাবো সেই আরতম বন্ধনীর পদগুলোর যোগফল আমরা কি করে বের করব সেই জিনিসটা তোমাদের সামনে টেকনিক্যালি ব্যাখ্যা করছি। লক্ষ্য করো, এই যে সিরিজটা দেখতে পাচ্ছ সেই সিরিজটার যে আরতম বন্ধনী, মনে করো এখানে এসে আমরা আরতম বন্ধনীটা দেখতে পাচ্ছি। এই আরতম বন্ধনীর ভিতরে যে পদগুলো আছে শুধুমাত্র সেই পদগুলোর যোগফল যদি বের করতে হয় তাহলে আমাকে তিনটে জিনিস জানতে হবে। এক, এই বন্ধনীর মধ্যে প্রথম পদটা কি আছে সেটা আমাদের জানা দরকার, ওই যে লিখে রাখছি। এই বন্ধনীর প্রথম পদটা কত সেটা আমাকে জানতে হবে। তারপর জানতে হবে এই বন্ধনীর মধ্যে যে সমস্ত পদগুলো রয়েছে সেই পদগুলির সাধারণ অন্তর কত, এটা জিজ্ঞাসা চিহ্ন। এবং সর্বোপরি আরো যে জিনিসটা না জানলেই নয়, যে জিনিসটা না জানলে আমরা এই সমস্ত পদগুলোর যোগফল বের করতে পারবো না, সেটা হলো ওই বন্ধনীতে মোট কতগুলি পদ রয়েছে, মোট পদ সংখ্যা। এই তিনটে বিষয় আমাদের জানা থাকতেই হবে, না হলে কিন্তু ওই বন্ধনীর পদগুলো যোগফল আমরা করতে পারবো না। এবারে এই তিনটের মধ্যে দ্বিতীয় যে টপিকসটা সাধারণ অন্তর, এই সাধারণ অন্তরটা আমরা ক্যালকুলেশন না করে সরাসরি নিজের বুদ্ধি খাটিয়ে বলে দিতে পারবো। কিভাবে? লক্ষ্য করো, আমরা যে সিরিজটা দেখতে পাচ্ছি সেই সিরিজের পদগুলো লক্ষ্য করো। প্রথম পদটা, প্রথম বন্ধনীর প্রথম পদটা হলো 1, দ্বিতীয় বন্ধনীর প্রথম পদটা হচ্ছে 2, আর দ্বিতীয় বন্ধনীতে আরো যে পদগুলো আছে 2 + 3 + 4, অর্থাৎ এই বন্ধনীর মধ্যে যে কটা পদ দেখতে পাচ্ছি তাদের সাধারণ অন্তরগুলো হচ্ছে 1। কি করে বুঝলাম? যে 3 থেকে 2 বাদ দিলাম 1, কিংবা 4 থেকে 3 বাদ দিলাম সেটা হলো 1। আবার যদি 3 নম্বর বন্ধনীটা আমরা লক্ষ্য করি, সেখানেও আমরা যদি লক্ষ্য করি যে
এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করি 6 - 5 1, কিংবা 7 থেকে 6 বাদ দিলে 1, 8 থেকে 7 বাদ দিলে 1, অর্থাৎ এই যে সিরিজটা, সেই সিরিজের প্রত্যেকটা বন্ধনীর মধ্যে যে পদগুলো রয়েছে সেই পদগুলোর সাধারণ অন্তর 1। সুতরাং এই যে বন্ধনীটা, যে বন্ধনীর পদগুলো আমরা অনুসন্ধান করে খুঁজে বের করব যে তার প্রথম পদ কত কিংবা মোট পদ কত, সেই পদগুলো যেহেতু এই সিরিজের মধ্যে রয়েছে, তাই এই সিরিজের যে সাধারণ অন্তর, সেই সাধারণ অন্তরটা নিশ্চয়ই এই পদগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ সাধারণ অন্তরটা আমাদের জিজ্ঞাসা হলেও এর মান আমরা সরাসরি বলে দিতে পারবো, সেটা হলো 1। কিভাবে? এত এই সিরিজের বাকি যে পদগুলো কিংবা এই সিরিজের বাকি যে বন্ধনীগুলো ছিল সেই বন্ধনীর মধ্যস্থিত পদগুলো উপলব্ধি করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সাধারণ অনুপাত কেন 1 হলো। কেননা দেখতেই পাচ্ছি আমরা 1 করে বাড়ছে, এর ফলে কিন্তু আমরা পরের পদগুলো পেতে শুরু করেছিলাম। তাহলে যে তিনটে আমাদের জিজ্ঞাসা ছিল তার মধ্যে দ্বিতীয় জিজ্ঞাসার সমাধান আমরা কোন রকম ক্যালকুলেশন না করে পেয়ে গেছি। এবার আমরা প্রথম পদটা বের করব। এই বন্ধনীর প্রথম পদটা কত এটা জানার জন্য বাকি যে বন্ধনীগুলো তাদের প্রথম পদগুলো আমরা অ্যানালিসিস করব। লক্ষ্য করো, প্রথম বন্ধনীর প্রথম পদ, প্রথম বন্ধনীর প্রথম পদটা হলো 1। দ্বিতীয় বন্ধনীর প্রথম পদ কত আছে তোমরা দেখে বলতে পারবে 2। তৃতীয় বন্ধনীর প্রথম পদ কত আছে 5। এই করতে করতে যদি আমরা কন্টিনিউ করি তাহলে একটা সময় আরতম বন্ধনী যখন আমরা পাবো তখন আরতম বন্ধনীর প্রথম পদটা কত হবে সেটা আমরা বের করব। এটা বের করার জন্য আমরা বাকিগুলোর দিকে ধ্যান রাখবো। এখানে একটা টেকনিক প্রয়োগ করব, ভালো করে টেকনিকটা উপলব্ধি করার চেষ্টা করো। আমরা এটাকে লিখতে পারি 1 + 0 এর স্কোয়ার, এটাকে লিখতে পারি 1 + 1 এর স্কোয়ার, এটাকে লিখতে পারি 1 + 2 এর স্কোয়ার। খুব ধ্যান দিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই বুঝতে পারবো, যদিও বিষয়টা অত্যন্ত কঠিন। সেটা কি বললাম, 1 কে লিখছি 1 + 0 স্কোয়ার। আমরা জানি 0 স্কোয়ার মানে 0, 0 এর সাথে 1 যোগ করলে 1ই হবে। আবার এখানে 1 এর স্কোয়ার মানে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে। 2 এর স্কোয়ার মানে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5 হবে। আমি এরকম লিখলাম এই কারণেই যে এখানে যেহেতু পদগুলো প্রত্যেকটাই স্বতন্ত্র ছিল, ভিন্ন ভিন্ন ছিল, আমরা সেই ভিন্ন পদগুলোকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে, নিয়মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। কারণ যতক্ষণ না এই ভিন্ন পদগুলোকে একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রগতির কোনো পদই আমরা খুঁজে বের করতে পারবো না। তাহলে যখন এই ভিন্ন পদগুলিকে নিয়ে আমরা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী বানানোর চেষ্টা করছি তখন কি লক্ষ্য করলাম যে প্রত্যেকটার প্রথম পদটা 1 হচ্ছে, প্রথম অংশটা 1 হচ্ছে, প্লাস দিয়ে দ্বিতীয় যে অংশ তার স্কোয়ার হচ্ছে, কিন্তু স্কোয়ার যার হচ্ছে এই যে সেই জায়গাটা আমরা উপলব্ধি করছি। লক্ষ্য করো, প্রথম বন্ধনের ক্ষেত্রে এটা হচ্ছে 0, দ্বিতীয় বন্ধনের ক্ষেত্রে এটা হচ্ছে 1, তৃতীয় বন্ধনের ক্ষেত্রে এটা হচ্ছে 2। তার মানে সিস্টেমটা এরকম হচ্ছে যে এখানে যত লেখা থাকবে, এখানে তৃতীয় লেখা আছে তার তুলনায় 1 কম হলো, দ্বিতীয় লেখা আছে তার তুলনায় 1 কম হলো, প্রথম লেখা আছে তার তুলনায় 1 কম হলো। তার মানে এখানে যদি 10তম বন্ধনী বলি তাহলে এখানে নিশ্চয়ই 10 এর তুলনায় 1 কম হবে, অর্থাৎ 9 এর স্কোয়ার হবে। এখানে কি আছে 8তম বন্ধনী, তাহলে r এর তুলনায় 1 কমে যাবে। তাহলে কি লিখবো 1 + 8তম বন্ধনী, তাই r এর তুলনায় 1 কমিয়ে দিলাম, r - 1 তার স্কোয়ার। তাহলে আশা করি বুঝাতে পেরেছি যে 8তম বন্ধনীর প্রথম পদটা কত হবে। সেটা কিভাবে করলাম, এর আগের বন্ধনীগুলোর প্রথম পদগুলো যেগুলো সবই ভিন্ন ভিন্ন ছিল সেগুলোকে একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী বানানোর চেষ্টা করেছি। তারপরে ওই বিশেষ ধর্মটা উপলব্ধি করে আমরা কিন্তু এই 8তম বন্ধনীর প্রথম পদটা বের করেছি। এর ফলে এটাকে যদি ক্যালকুলেশন করি কি ঘটবে লক্ষ্য কর, 1 + a - b তার স্কোয়ার, r স্কোয়ার - 2r + 1, ফাইনালি পড়ে থাকলো r স্কোয়ার - 2r, 1 আর 1 2। তাহলে 8তম বন্ধনী যেটা প্রথম পদ আমাদের জিজ্ঞাসা ছিল সেই জিজ্ঞাসা আমরা কিন্তু এখন অনুসন্ধান করে নিতে পেরেছি। এবার আরো একটা জিনিস দরকার, সেটা হলো মোট পদ সংখ্যা। সেটাও একই রকম ভাবে করার চেষ্টা করব। দেখছি প্রথম বন্ধনীর পদ সংখ্যা, প্রথম বন্ধনীতে কটা পদ আছে, একটাই পদ আছে। দ্বিতীয় বন্ধনীর
পদ সংখ্যা। দ্বিতীয় বন্ধনীতে 3টা পদ আছে, তৃতীয় বন্ধনীর পদ সংখ্যা কটা পদ আছে? 1 2 3 4 5টা পদ আছে। এই করতে করতে যদি কন্টিনিউ করে তাহলে আরতম বন্ধনীর পদ সংখ্যা কত হবে সেটা বের করব। আবার লক্ষ্য করো, এখানে যে সংখ্যাগুলো আছে সবকটাই কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা চেষ্টা করব তাদেরকে নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যের অনুসারী করে তোলার। তাহলে নির্দিষ্ট বৈশিষ্ট্যটা কি লিখছি লক্ষ্য করো, এটাকে লিখতে পারি 1 + 2 × 0, 1 + 2 × 1, 1 + 2 × 2। লক্ষ্য করো কি হয়েছে, 2 × 0 দ্যাট ইজ 0 + 1 মানে 1, 2 × 1 মানে 2 + 1 দ্যাট ইজ 3, 2 × 2 দ্যাট ইজ 4 + 1 = 5। তার মানে কি ঘটলো, এই যে ভিন্ন ভিন্ন মানগুলো ছিল তারা এখন একটা নির্দিষ্ট নিয়মের অনুসারী হয়ে গেছে। সেই নিয়মটা কি, প্রত্যেকটা প্রথম অংশ 1, দ্বিতীয় অংশের মধ্যে প্রথমটা 2, প্রত্যেকটারই 2 আছে। পরিবর্তন হচ্ছে এই যে এই জায়গাটাতে। সেটা কিভাবে পরিবর্তন হচ্ছে লক্ষ্য করো, প্রথম বন্ধনীর ক্ষেত্রে 0 মানে 1 কম, প্রথম মানে তো 1 তা থেকে 1 কম, দ্বিতীয় মানে 2 তা থেকে 1 কম, তৃতীয় মানে 3 থেকে 1 কম। তাহলে এখানে আরতম বন্ধনী, সেখান থেকে নিশ্চয়ই 1 কম হয়ে যাবে। তাহলে কি ঘটবে, 1 + 2 × এখানে r এর তুলনায় 1 কম মানে r - 1। তাহলে ফাইনালি কি থাকলো, 1 + 2r - 2, তাহলে 2r এখানে -2 + 1 দ্যাট ইজ -1। তাহলে আমাদের আরো একটা যেটা জিজ্ঞাসা ছিল আরতম বন্ধনী পদ সংখ্যা কত, সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে যা যা বিষয় আমাদের ওয়ান্টিং ছিল সবগুলো আমাদের হাতের কাছে চলে এসেছে। এবার এই বন্ধনীর পদগুলোর যোগফল আমরা বের করব। লিখছি অতএব আরতম বন্ধনীর পদগুলির যোগফল। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এই বন্ধনীতে মোট কতগুলি পদ আছে বলেছি, এই যে 2r - 1 সংখ্যক। আমরা কোন সমান্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল যেভাবে বের করেছিলাম ওই একই রকম ভাবে বের করব। ওখানে ফর্মুলা শিখেছিলাম n সংখ্যক পদের যোগফল, এখানে পদ সংখ্যা হচ্ছে 2r - 1, অর্থাৎ n এর জায়গায় হলো 2r - 1। তাহলে লিখছি n/2 মানে 2r - 1/2 ইন্টু কি ছিল 2 × a মানে প্রথম পদ। তাহলে আরতম বন্ধনীর প্রথম পদটা তো আমরা বের করে রেখেছি, সেটা কত, r² - 2r + 2, এই যে 2 × a অর্থাৎ প্রথম পদ প্লাস n - 1, n বলতে এই যে মোট যতগুলি পদ ছিল 2r - 1 এটা হচ্ছে n, তা থেকে 1 বিয়োগ, তাহলে n - 1 ইন্টু d, d বলতে সাধারণ অন্তর কত বলেছিলাম, তো 1। লক্ষ্য করো যোগফল বের করার যে ফর্মুলা সেই ফর্মুলাটা আমরা প্রয়োগ করেছি। আবার বলছি, যোগফল যখন বের করি তখন ফর্মুলা ছিল n/2, n মানে কতগুলি পদ আছে, কতগুলি পদ আছে সেটা প্রমাণ করেছি 2r - 1, তাই n এর জায়গায় 2r - 1/2 রেখে দিলাম। তারপর 2 × a মানে প্রথম পদ, এটা তো বের করে রেখেছি, প্লাস n এই যে এইটুকুটা হচ্ছে n - 1 ইন্টু d, d বলতে সাধারণ অন্তর যার মান আমরা প্রথমেই বলেছিলাম 1। এবার এটাকে ক্যালকুলেশন করব। লক্ষ্য করো কি হচ্ছে, 2r - 1/2 এখানে যদি 2 দিয়ে গুণ করে দিই 2r² - 2 × 4r, সরি এটা -4r প্লাস 2 × 4, আর এখানে 1 দিয়ে গুণ করলে এটাই পড়ে থাকবে। তারপর 2r - 2 প্লাস 2r - 2, এর ফলে কি ঘটলো লক্ষ্য করো, এখানে পড়ে থাকবে 2r - 1/2 ইন্টু 2r² -4r প্লাস 2r মানে -2r, 4 থেকে 2 বাদ দিলে +2, তারপর 2r - 1/2 ভিতর থেকে আমরা কত কমা নিতে পারবো না, তো 2 কমা নিতে পারবো। 2 কমা নিলে কি থাকবে, r² - r প্লাস 1, 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে ফাইনালি পড়ে থাকলো 2r - 1 ইন্টু r² - r প্লাস 1। ব্যাস এটাই হলো ওই আরতম বন্ধনীর পদগুলির যোগফল। তোমরা একবার ভালো করে দেখে নাও যে কোন জায়গাটা কিভাবে করা হলো। আমরা যে টেকনিকগুলো প্রয়োগ করেছি কিভাবে প্রয়োগ করলাম সেটার বিস্তারিত বিবরণ তোমাদের সামনে পেশ করা হয়েছে। সুতরাং যদি সত্যিকারে বুঝে থাকো, ধ্যান দিয়ে যদি দেখে থাকো, তাহলে অবশ্যই এর প্রত্যেকটা স্টেপ তোমরা বুঝতে পারবে।
এর পরবর্তীকালে আমরা আরো একটা প্রবলেম তোমাদের সামনে দেখাচ্ছি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট মানের অঙ্ক। সেটা কি, a1 a2 a3 an এই রাশিগুলি সমান্তর প্রগতিতে আছে। অর্থাৎ এই যে সিরিজটা আমরা দেখতে পাচ্ছি সেই সিরিজটা সমান্তর প্রগতির অন্তর্ভুক্ত। আচ্ছা তোমরাই বলো দেখি, এই সিরিজটা প্রথম পদটা কত, a1। আমরা সাধারণত প্রথম পদটাকে a বলি, কিন্তু এখানে প্রথম পদটা কত, a1। ওই কথাটা লিখবো যে এখানে প্রথম পদ সমান a1। আচ্ছা এখানে মোট কতগুলি পদ আছে কি তোমরা কি বলতে পারবে? যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, a1 মানে প্রথম পদ, a2 মানে 2 নম্বর, a3 মানে 3 নম্বর, তাহলে লাস্টে আছে an মানে নিশ্চয় n সংখ্যক পদ আছে। তাহলে ওটাও লিখছি, মোট পদ সমান হচ্ছে n সংখ্যক। আরো একটা যেটা জিনিস আমাদের জানতে হবে সেটা হলো এই যে সিরিজ, এই সিরিজটা তো সমান্তর সিরিজের অন্তর্ভুক্ত। সমান্তর বলতেই তার সাধারণ অন্তর নিশ্চয়ই সেম থাকবে। অর্থাৎ যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদ যদি বিয়োগ করি তাহলে সেই যে বিয়োগফল, সেই যে অন্তর, সেই যে পার্থক্য সেটা সর্বদা সমান হবে। অর্থাৎ আমরা লিখছি যে ধরি এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করি তাহলে কি পাবো, a2 - a1। এটাকে আমরা সাধারণ অন্তর বলতে পারি। আবার যদি তোমরা মনে করো যে না স্যার আমরা 3 নম্বর পদ থেকে 2 নম্বর পদ বাদ দেব, তাহলে a3 - a2 এটাকে সাধারণ অন্তর বলতে পারো। দুটোই কিন্তু একই প্রগতির সাধারণ অন্তর, তাহলে দুটোর মান সমান হবে। আবার কেউ যদি মনে করো যে না স্যার এই প্রগতির 4 নম্বর যেটা পদ দ্যাট ইজ a4, সেই a4 থেকে তার আগের পদটা যদি বাদ দিই তাহলে এটা হবে a4 - a3। এই করতে করতে কন্টিনিউ করতে করতে লাস্ট অফ অল লাস্টকার পদ আছে an, সেখান থেকে ঠিক তার আগের পদ, এর আগের পদটা কত হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, an - 1। তাহলে এই পদ থেকে ঠিক তার আগের পদ যদি বিয়োগ করে দিই, a পায়ের নিচে n - 1। তার মানে কি হলো, এই লাইনের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই সিরিজটার যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদ যদি বিয়োগ করা হয় তাহলে যে রেজাল্টটা পাই সেটা হলো ওই প্রগতির সাধারণ অন্তর। তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সাধারণ অন্তর এবং সেই সাধারণ অন্তরের মান সেম, তাই এটাকে আমরা সেম জিনিস ধরে নিচ্ছি ডি। তাহলে ধরে নিলাম এই প্রত্যেকটা সাধারণ অন্তর পরস্পর সমান, যার ভ্যালু হচ্ছে টি। এবার আমরা চলে আসবো যেটা প্রমাণ করতে বলেছি তার লেফট হ্যান্ড সাইডের মধ্যে, 1/a1 a2 1/a2 a3 1/a3 a4 প্লাস ডট প্লাস 1/an - 1 ইন্টু an। লেফট হ্যান্ড সাইডটা ঢুকলাম। এবারে ক্যালকুলেশন প্রসিড করার সিস্টেমগুলো লক্ষ্য করো। আমরা প্রত্যেকটা পদকে ডি দিয়ে গুণ করব। তাহলে ডি দিয়ে যদি গুণ করি, d/a1 a2 লিখতে পারি, d/a2 a3 লিখতে পারি, d/a3 a4 প্লাস আপ টু ডট d/an - 1 ইন্টু an। তার মানে প্রত্যেকটা পদকে ডি দিয়ে গুণ করেছি। তাহলে ডি দিয়ে যখন গুণ করা হলো নিশ্চয়ই বাইরে ডি দিয়ে ভাগ করতে হবে, আর না হলে তো অ্যাডজাস্ট হবে না। তোমরা লক্ষ্য করো প্রত্যেকটা পদে যেহেতু ডি আছে, ডিটা যদি কমন নিয়ে নাও বাইরে, তাহলে ওই ডি আর ওই ডি কেটে গেলে নিশ্চয়ই উপরের রাশিমালাটি পড়ে থাকবে। তাহলে আমি ভুল কিছু লিখিনি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার আপনি ডি কেন লিখলেন, তার যে যৌক্তিকতা সেটা এবারে তোমরা দেখতে পাবে। লক্ষ্য করো 1/d রেখে দিলাম। এই যে ডি, এই ডি এর মান আমি উপরে লিখে রেখেছি। ডি এর মান কেউ বলতে পারে এটা, ডি এর মান কেউ বলতে পারে এটা, কিংবা এটা, কিংবা এটা। তোমাদের সুবিধাজনক যে কোনো একটা মান গ্রহণ করতে পারো। তবে অ্যান্সারটা যদি নিয়ে আসতে হয় তাহলে যে টেকনিকটা আমাদের মনে রাখা দরকার সেটা কি, ডি এর নিচে আছে a1 a2, তাই a1 a2 যে নিচে আছে এই পদ দুটো রিলেটেড ডি এর যে মানটা সেই মানটা এখানে বসাবো। অর্থাৎ ডি এর অনেকগুলো মান আছে, আমরা সেই মানটাকে চয়েস করব যে মানটার মধ্যে a1 a2 রিলেটেড টার্ম আছে। কোথায়, তাহলে ডি এর পরিবর্তে a1 a2 রিলেটেড টার্ম হচ্ছে এটা। তাহলে ডি এর পরিবর্তে আমরা লিখবো a2 - a1 প্লাস, আবার নিচে আছে a2 a3 লিখে দিলাম। এই যে ডি, আবার ডি এর মান বসাবো, কিন্তু ওই মানটা বসাবো না। এই ডি এর নিচে যে টার্ম আছে a2 আর a3, তাহলে a2 a3 রিলেটেড যে ডি এর মান দ্যাট ইজ a3 - a2 সেই মানটা বসাবো। একই রকম ভাবে নিচে আছে a3 a4, তাহলে উপরে ডি এর কোন মানটা চয়েস করব,
যে মানটাতে A4 রিলেটেড টার্ম আছে, দ্যাট ইজ A4 মাইনাস A3 প্লাস আপ টু ডট ডট। সিমিলারলি নিচে আছে AN মাইনাস 1 ইন্টু AN, এর উপরে ডি এর সেই মানটা লিখবো যেখানে ওই টার্ম দুটো বিলংস করছে। আশা করি বুঝতে পেরেছো টেকনিকটা কিভাবে প্রয়োগ করা হলো। তারপর আমরা পাট করে দেবো। লক্ষ্য করো এটা বাই নিচেরটা, খুব অ্যাটেনশনালি লক্ষ্য করো। এইটার নিচে যদি এটা লিখি তাহলে A2 কেটে যাবে, তাহলে উপরে 1 নিচে A1, তাহলে 1/A1 মাইনাস এটা বাই এটা যদি করি A1 কেটে গেল, তাহলে 1/A2 পড়ে থাকলো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে তোমরা নিজে নিজে বলার চেষ্টা করো। এটা বা এটা করলে A3 কেটে গেলে 1/A2 মাইনাস এটা বাই যদি এটা করি A2 কেটে যাবে, তাহলে 1/A3। একই রকম কাজ আমরা কন্টিনিউ করব। এটা কেটে গেলে 1/A3 মাইনাস এটার নিচে এটা করলে A3 কেটে যাবে, মানে নিচে 1/A4 পড়ে থাকবে, প্লাস আপ টু ডট ডট প্লাস এটার নিচে যদি এটা করি AN কেটে গেল, তাহলে উপরে 1 নিচে AN মাইনাস 1 মাইনাস এটার নিচে এটা যদি করি এটা কেটে গেল, তাহলে 1/AN পড়ে থাকবে। এবার পাট করে দেওয়ার পরে যেগুলো দেখতে পাচ্ছি তাদের ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনটা অত্যন্ত সহজ, আর না বুঝতে পারলে এটা কখনোই করতে পারবে না। কি করবো লক্ষ্য করো, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই করতে করতে এটা হচ্ছে n-তম পদ। তাহলে প্রথম পদের যেটা দ্বিতীয় অংশ, আমার মুখ থেকে যে কথাটা উচ্চারিত হচ্ছে সেটার উপরে গুরুত্ব দাও। প্রথম পদের দ্বিতীয় অংশ ঠিক তার যেটা পরের পদ তার প্রথম অংশের সাথে কেটে গেল। এই যে -1/A2 প্লাস 1/A2। কি বললাম মুখের কথাটা, যে প্রথম পদের দ্বিতীয় অংশ ঠিক তার পরের পদের প্রথম অংশের সাথে কেটে গেল। তার মানে নিয়মটা হলো যে কোনো পদের সেকেন্ড পার্টটা ঠিক তার পরের পদের ফার্স্ট পার্টের সাথে কেটে যাবে। তাহলে এই পদের সেকেন্ড পার্ট ঠিক তার পরের পদের ফার্স্ট পার্টের সাথে কেটে যাবে। দেখো -1/A3 প্লাস 1/A3। তাহলে এই করে যদি কাটাকুটিটা আমরা কন্টিনিউ করি তাহলে কি ঘটবে লক্ষ্য করো, যে এই পদের যেটা সেকেন্ড পার্ট নিশ্চয় এর পরে যে পদটা থাকবে তার ফার্স্ট পার্টের সাথে কেটে যাবে। যদিও লিখিনি, কিন্তু লিখলে তো অবশ্যই সেই পার্টটার সাথে কাটবে। এই করতে করতে কাটাকুটি চলছে ভিতরে, একদম সিস্টেমে কাটাকুটি চলছে। এই কাটাকুটি করতে 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 লক্ষ্য করো এই মানে শেষ পদটার ফার্স্ট পার্ট নিশ্চয় এর আগে যে পদটা ছিল তার সেকেন্ড পার্টের সাথে কাটবে। কেননা যে কোনো পদের সেকেন্ড পার্টটা ঠিক তার পরের পদের ফার্স্ট পার্টের সাথে কেটে যাবে, এটাই তো রুলস বলেছি। তাহলে সবগুলো কাটাকুটি হয়ে যাওয়ার পরে আলটিমেট কি পড়ে থাকলো দেখো 1/A1। এখানে পড়ে থাকছে, এটা কাটাকুটি যায়নি, এখানে পড়ে আছে 1/AN। এবার যেটা পড়ে থাকলো সেটা লিখছি, এদিকে চলে এসো। ইজিক্যাল টু 1/D ইন্টু পড়ে থাকলো 1/A1 মাইনাস এখানে পড়ে থাকলো 1/AN। এবার ক্যালকুলেশনটাকে প্রসিড করবো। লক্ষ্য করো লসাগু কত, A1 ইন্টু AN। এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে AN মাইনাস এটা দিয়ে এটাকে যদি ভাগ করি AN কেটে গেল, মানে A1 1/D ইন্টু AN। এই জায়গাটা আমাদেরকে আবার নতুন করে খেয়াল রাখতে হবে। AN মানে হলো এই সিরিজের n-তম পদ, যেটাকে আমরা সমান্তর প্রগতির পরিভাষায় TN দিয়ে সূচিত করেছিলাম। কিন্তু এখানে আমরা TN অর্থাৎ n-তম পদটাকে দেখতে পাচ্ছি AN এর সাথে সমান। তার মানে TN যেটা শিখেছি আর এখন যেটা দেখতে পাচ্ছি AN, এই দুটো দেখতে ফারাক হলেও প্রকৃতপক্ষে একই মিনিং তারা বহন করে। তাহলে TN বের করার যে ফর্মুলা ছিল, ফর্মুলাটা কি, প্রথম পদ মানে এখানে প্রথম পদ A1 প্লাস n-1 ইন্টু D, সেই ফর্মুলাটা আমরা AN এর জায়গাতে বসিয়ে দেবো। তাহলে AN যেটা দেখতে পাচ্ছি সেই AN এর জায়গাতে ওই ফর্মুলাটা লিখছি। লক্ষ্য করো A1 প্লাস n-1 ইন্টু D মাইনাস A1, নিচে যেমনটি ছিল রেখে দিলাম। এই যে A1 আর A1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 1/D ইন্টু n-1 ইন্টু D বাই A1 ইন্টু AN। D ক্যান্সেল হয়ে গেল, ফাইনালি পড়ে থাকলো n-1 বাই A1 ইন্টু AN। দেখো এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল। তাহলে
পরপর দুটো অঙ্ক খুব বেহতরিন মানে দেখানো হলো, এবং দুটোতেই যদি আমরা উপযুক্ত টেকনিক বুঝে থাকি এবং সেই অনুযায়ী যদি আমরা মানে কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমরা খুব সহজেই যেটা প্রামাণ্য বিষয়, সেই প্রামাণ্য বিষয়ের কাছাকাছি চলে আসতে পারবো। এরপরে ঠিক আরো একটা প্রবলেম তোমাদের সামনে দেখানো হচ্ছে, লক্ষ্য করো। তিনটি ধনাত্মক সংখ্যা এবিসি সমান্তর প্রগতিতে থাকলে প্রমাণ করতে বলেছে এই তিনটি পদ সমান্তর প্রগতিতে আছে। তাহলে প্রথমে একটা শর্ত বললো এবিসি সমান্তর প্রগতিতে আছে। লিখছি, যেহেতু এবিসি সমান্তর প্রগতিতে আছে, তাহলে সমান্তর প্রগতিতে থাকার শর্তটা কি ছিল? যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে যা পাবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে সেম একই রেজাল্ট পাবো। এটাই তো আমরা শিখেছিলাম সমান্তর প্রগতির শর্তে। আচ্ছা, এখান থেকে আমরা এরকমও করতে পারি যে এখান থেকে মাইনাস কমা নিয়ে নিলাম, মাইনাস কমা নিলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি মাইনাস কমা নিই তাহলে বি মাইনাস সি। বোথ সাইড থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলে আমরা পেয়ে যাব এ মাইনাস বি সমান বি মাইনাস সি। তাহলে এইটাও বলতে পারি আমরা, আবার ওই লাইনটাও বলতে পারি। দুটোর মধ্যে প্রকৃতপক্ষে কোনো ফারাক নেই। শুধু তাই নয়, এখান থেকে আরো একটা লাইন করা যাবে, সেটা কি, বি আছে, এই মাইনাস বিটাকে এদিকে নিয়ে চলে এলাম প্লাস বি, এই মাইনাস এটা ওদিকে গেলে এ, আর সি তো ছিলই। তাহলে ফাইনালি 2b ইজ ইকুয়াল টু পেলাম এ প্লাস সি। তার মানে বি এর মান আমরা বলতে পারছি এ প্লাস সি বাই 2। তাহলে আমাদের প্রশ্নের যে শর্ত ছিল, সেই শর্তটাকে কাজে লাগিয়ে আমরা প্রকৃতপক্ষে এই শর্তটা বের করতে পেরেছি। আবার ওইটা এর সাথে সেম জিনিস, এটাও একটা শর্ত বলতে পারি। কিংবা এই শর্তটাকে কাজে লাগিয়ে আমরা বি এর ভ্যালু বের করতে পেরেছি, সেটাও একটা শর্ত বলে মনে করতে পারি। তাহলে এবিসি সমান্তর প্রগতিতে আছে মানেই এই তিনটের মধ্যে যে কোনো একটা লাইনকে সত্য বলে আমরা ধরে নিতে পারবো। এরপর যেটা প্রমাণ করতে বলেছে, লক্ষ্য করো, এই পদ তিনটি সমান্তর প্রগতিতে আছে। এই তিনটি পদ সমান্তর প্রগতিতে কখন থাকবে? তাহলে সমান্তর প্রগতির যে শর্ত, যে দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দেবো, যেমনটি এখানে করেছিলাম, ইজ ইকুয়াল টু তৃতীয় থেকে দ্বিতীয় বাদ দেবো। দেখতে পাচ্ছ? তাহলে এই শর্তটা যদি প্রয়োগ করি তাহলে বলতে পারবো এই পদ তিনটে সমান্তর প্রগতিতে আছে। অথবা আমরা যদি এই শর্তটা প্রয়োগ করি, কি শর্তটা, যে 2b, বি কোনটা ছিল না, তো মাঝেরটা, এটা হলো বি, শুরুটা হচ্ছে এ আর শেষেরটা হচ্ছে সি। তাহলে এটাকে যদি মনে মনে এ, এটাকে মনে মনে বি, এটাকে যদি মনে মনে সি ধরে নিই, তারপর আমরা যদি এইটা প্রমাণ করতে পারি কি, এ প্লাস সি, অর্থাৎ প্রথমটা আর তৃতীয়টার যোগফল দ্বিতীয়টার ডবল হয়ে গেছে, তার মানে আমাদের যে প্রামাণ্য বিষয় সেটা প্রমাণ করা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা সেটাই করব, যে প্রথম আর তৃতীয়টার যোগফল করব, ঠিক যেমনটি এখানে দেখা যাচ্ছে। যদি প্রমাণ করে দেখাতে পারি সেটা এই দ্বিতীয়টার ডবলের সাথে সমান হয়ে গেল, তাহলে আমাদের প্রমাণ চলে আসবে। তাই এখন আমরা করছি যে এখন প্রথম পদ মানে 1/√b প্লাস √c, আর 3 নম্বর পদ কত আছে, 1/√a প্লাস √b। আমরা ক্লাস 10-এ যেমন করে শিখেছিলাম অনুবন্ধী করণী গুণ করে নিচ থেকে করণীকে দূর করা, সেই প্রক্রিয়াটা প্রয়োগ করব। তাহলে এর অনুবন্ধী দিয়ে উপনিষ্কে যদি গুণ করি, উপরে হয়ে যাবে √b মাইনাস √c, নিচে √b প্লাস √c তো ছিলই, তার অনুবন্ধী হচ্ছে √b মাইনাস √c। একই কাজ আমরা এটার উপরে করব, প্লাস এটার অনুবন্ধী দিয়ে যদি গুণ করি তাহলে উপরে হবে √a মাইনাস √b, আর নিচে পড়ে থাকলো √a প্লাস √b ইন্টু √a মাইনাস √b। তাহলে দু জায়গাতে আমি হরের অনুবন্ধী দিয়ে উপনিষ্কে গুণ করেছি, কেন, নিচ থেকে করণীটাকে দূর করার জন্য। তাহলে উপরে আছে √b মাইনাস √c, নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই ফর্মুলা যদি প্রয়োগ করি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে প্রথমটা স্কোয়ার করলে নিশ্চয়ই রুট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে b পড়ে থাকলো, মাইনাস এটার যদি স্কোয়ার করি তাহলে রুট ক্যান্সেল হয়ে গেলে c পড়ে থাকলো, প্লাস উপরে পড়ে আছে √a মাইনাস √b। একই কাজ যদি ফর্মুলা ফেলি a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a তার স্কোয়ার বলতে প্রথমটার স্কোয়ার করলে রুট পালিয়ে গেল, মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার করলে রুট পালিয়ে গেল, মানে b পড়ে থাকলো। তাহলে নিচ থেকে লক্ষ্য করো রুটটা দূর হয়ে গেছে। এরপর কি করব, উপরে যা ছিল √b মাইনাস √c বাই b মাইনাস c, আমরা লিখে দিলাম b মাইনাস c, প্লাস
এখানে এখানে রুট বি ছিল, রুট এ মাইনাস রুট বি, আর নিচে পড়ে আছে এ মাইনাস বি। এই এ মাইনাস বি এর মানটা আমরা বের করে রেখেছি বি মাইনাস সি, তাই এ মাইনাস বি না লিখে এখানে আমরা বি মাইনাস সি লিখবো। আশা করি বোঝা গেছে যে এ মাইনাস বিটা পরিবর্তন করে বি মাইনাস সি কোত্থেকে পেলাম সেটা ওই যে প্রমাণ করে রেখেছি, ওই মানটা বসিয়ে দিলাম। এর ফলে আমাদের সুবিধা কি হলো, নিচে সেম জিনিস চলে এলো, তাহলে আমরা লসাগু করতে পারবো। তাহলে বি মাইনাস সি লসাগু, উপরে পড়ে থাকবে রুট বি মাইনাস রুট সি প্লাস এখানে পড়ে থাকবে রুট এ মাইনাস রুট বি। রুট বি কেটে গেল, তাহলে যেটা পড়ে থাকলো সেটা কি থাকলো লক্ষ্য করো, উপরে পড়ে আছে, আগে প্লাসটা লিখছি, রুট এ মাইনাস রুট সি, নিচে পড়ে থাকলো কি বি মাইনাস সি। তাহলে বি এর মানটা এই যে আমি বের করে রেখেছি সেই মানটা বসিয়ে দেবো। বি এর মান এ প্লাস সি বাই 2 মাইনাস সি ছিল, বসিয়ে দিলাম। এবার উপরে যেমনটি ছিল কোনো পরিবর্তন করব না, নিচে 2 লসাগু করলে এ প্লাস সি মাইনাস 2c, এই 2টা নিশ্চয়ই উপরে চলে যাবে, তাহলে 2 ইন্টু উপরে থাকলো রুট এ মাইনাস রুট সি বাই নিচে পড়ে আছে এ মাইনাস, এই যে সি থেকে 2c বাদ দিলে মাইনাস সি। এরপর কি করব, 2 ইন্টু রুট এ মাইনাস রুট সি, নিচেরটাকে এই এটাকে লিখতে পারি রুট এ তার স্কোয়ার মাইনাস সিটাকে লিখতে পারি রুট সি তার স্কোয়ার। কেন এরকমটি করলাম, তার কারণ এটা এখানে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলতে চাইছি। তাহলে কি ঘটবে লক্ষ্য করো, 2 ইন্টু রুট এ মাইনাস রুট সি, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলছি রুট এ প্লাস রুট সি ইন্টু রুট এ মাইনাস রুট সি। এর ফলে কি ঘটলো, যেই ফর্মুলা প্রয়োগ করা হলো সঙ্গে সঙ্গে উপরের আর নিচেরটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকলো লক্ষ্য করো ইজিক্যাল টু উপরে 2 ইন্টু 1 বাই রুট এ প্লাস রুট সি কিংবা রুট সি প্লাস রুট এ, একই কথা। দেখো এটাই কিন্তু আমরা দেখাতে চাইছিলাম যে প্রথমটার তৃতীয়টার যোগফল, এই যে এটা ছিল প্রথম পদ, এটা ছিল তৃতীয় পদ, প্রথম আর তৃতীয়টাকে যোগ করে আমরা কি পেয়েছি, দ্বিতীয়টার দ্বিগুণের সাথে সমান হয়ে গেছে। আর এটাই হলো সমান্তর প্রগতিতে থাকার শর্ত। তার মানে পেয়ে গেছি আমাদের যে প্রদত্ত পদ সেই পদ্ধতি সমান্তর প্রগতিতে আছে। লিখছি অতএব প্রদত্ত পদ তিনটি সমান্তর প্রগতিভুক্ত, সমান্তর প্রগতিভুক্ত। আশা করি বোঝা গেছে তো তোমাদের যে প্রশ্নের যে শর্ত সেই শর্তটাকে কাজে লাগিয়ে নতুন করে যে তিনটে পদ দেওয়া আছে সেই তিনটে পদ সমান্তর প্রগতির আওতাভুক্ত। এটা কি করে প্রমাণ করলাম, প্রমাণ করার উপায় বললাম যে আমরা ফার্স্ট আর লাস্টকে যোগ করব, যোগ করে যদি প্রমাণ করতে পারি সেটা দ্বিতীয়টার ডবলের সাথে সমান হয়ে গেছে, তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। কি করে বুঝতে পারলেন এটা, তার কারণ হচ্ছে এই যে যেখানে আমি আন্ডারলাইন করে রেখেছি এবিসি সমান্তর প্রগতিতে ছিল, সেখান থেকে বের করেছিলাম প্রথম আর তৃতীয়টার যোগফল দ্বিতীয়টার ডবলের সাথে সমান। তাহলে ওই সেম শর্তটা আমরা এখানে প্রয়োগ করেছি। আশা করি ঘটনাটা তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। এরপর আমরা ঠিক পরের প্রবলেমে চলে যাব। দুটি সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের অনুপাত বলা আছে। এখানে একটা সমান্তর শ্রেণী নেই, কিন্তু দুটো সমান্তর শ্রেণী, তাই উভয় সমান্তর শ্রেণী প্রথম পদ আর সাধারণ অন্তরটা কত সেটা আমরা ধরবো। তাহলে লিখছি যে মনে করি প্রথম সমান্তর শ্রেণীর কি ধরবো, প্রথম পদটা কত, প্রথম পদ a1 আর সাধারণ অন্তর এটাকে d1 ধরে নিলাম। একই রকম ভাবে দ্বিতীয় সমান্তর শ্রেণীর এর ক্ষেত্রে আমরা প্রথম পদটা ধরে নিচ্ছি a2 আর সাধারণ অন্তরটা ধরে নিচ্ছি d2। তাহলে এখানে যেহেতু দুটো আলাদা আলাদা সমান্তর শ্রেণী ছিল, তাই প্রত্যেকটা শ্রেণীর আমি প্রথম পদ সাধারণ অন্তর ধরে আলাদা করে ধরে নিয়েছি। এরপর আর একটা কমন জিনিস বলে দিয়েছে, দুটি সমান্তর শ্রেণী n সংখ্যক পদের যোগফলের অনুপাত। মানে এই শ্রেণীতেও মোট পদ হচ্ছে n আর এই শ্রেণীতেও মোট পদ হচ্ছে n। এটা কিন্তু কমন জিনিস, এটাও লিখে ফেললাম। এরপর বলছে এই n সংখ্যক পদের যোগফলের অনুপাত হচ্ছে এটা। তাহলে আমরা এই সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যে যোগফল সেটা লিখছি Sn = কি ফর্মুলা,
n/2 ইন্টু 2 ইন্টু প্রথম পদ মানে a1 প্লাস n-1 ইন্টু সাধারণ অন্তর d1। আর এই সমান্তর শ্রেণী n সংখ্যক পদের যোগফল লিখছি Sn ইজ ইকুয়াল টু n/2 ইন্টু 2 ইন্টু প্রথম পদ বলতে a2 প্লাস n-1 ইন্টু সাধারণ অন্তর d2। তাহলে উভয় শ্রেণীর n সংখ্যক পদের যোগফল আমরা ফর্মুলা দিয়ে বের করে নিয়েছি। ওরা বলছে এই যোগফল দুটো অনুপাত ওইটা, তাহলে লিখছি শর্তানুসারে প্রথম যেটা সমান্তর প্রগতি তার যোগফলটা লিখছি 2a1 প্লাস n-1 ইন্টু d1। নিচে দ্বিতীয় সমান্তর শ্রেণীর যোগফলটা লিখছি 2 ইন্টু a2 প্লাস n-1 ইন্টু d2। এই অনুপাতটা ওরা বলে দিয়েছে কত, 4n-13 বাই 3n প্লাস 10। ব্যাস, অর্থাৎ প্রথম যে শর্তটা বলেছিল সেই শর্তটাকে আমরা এবারে ফুললি প্রয়োগ করতে পেরেছি। এরপর ক্যালকুলেশন করব, n/2 কেটে গেল, তাহলে ফ্রেশ করে লিখছি যেটা পড়ে থাকলো 2a1 প্লাস n-1 ইন্টু d1। নিচে 2a2 প্লাস n-1 ইন্টু d2 ইজ ইকুয়াল টু 4n-13 বাই 3n প্লাস 10। এই যেটা পেলাম এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সার, সেই অ্যান্সারের দিকে চলে যাব। কি বলছে, তাদের নবম পদ্ধতির অনুপাত। তাদের নবম পদ্ধতি বলতে এই প্রগতি দুটির নবম পদ্ধতি। আমরা এর নবম পদটা বের করছি। নবম পদ মানে t9, বের করা ফর্মুলা কি, প্রথম পদ মানে a1 প্লাস 9-1 ইন্টু d1। এরও নবম পদ দুটি অনুপাত, নবম পদটা যদি বের করি তাহলে কি ঘটবে লক্ষ্য করো, t9 ইজ ইকুয়াল টু প্রথম পদ মানে a2 প্লাস 9-1 ইন্টু t2। এটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, কেননা সরাসরি এটা ফর্মুলা প্রয়োগ করেছি। এবার আমরা কি করব লক্ষ্য করো, মানে ওরা তো এই নবম পদ্ধতির অনুপাত বের করতে বলেছে, তাহলে আমরা কি করছি, অতএব নবম পদ্ধতির অনুপাত, তাহলে এর নবম পদটা কত, a1 প্লাস 9-1 আমরা রাখতে পারি, কিংবা 8ও লিখতে পারি, 8d1। এর নবম পদটা কি, a2 প্লাস 9-1 মানে 8d2। এই অনুপাতটা আমাকে খুঁজে বের করতে বলেছে। তাহলে এই অনুপাতটা কি করে পাবো একটু আমরা ধ্যান দিয়ে তাকাবো, তাহলে বুঝে যাব। আমরা এইটার সাথে এই যে বাম দিক, এই বাম দিকটাকে কম্পেয়ার করব। এটা তারাই বুঝতে পারবে যারা এই লাইনটা কি হচ্ছে, কি করতে চলেছি সেই জিনিসটা সম্পূর্ণ বুঝতে পারবে। আর না হলে কিন্তু এর পরবর্তী যে অংশ সেটা তোমাদের কাছে অধরে থেকে যাবে। তাই বারবার রিকোয়েস্ট করছি, এই জায়গাটা অত্যন্ত অ্যাটেনশনে লক্ষ্য করো। আমাদের এখানে আছে a1 প্লাস 8d1, এখানে উপরে কি আছে 2a1 প্লাস কিছু ইন্টু d1। তাহলে এর উপরের সাথে এর উপরেরটাকে যদি কম্পেয়ার করি, লক্ষ্য করো a1 এর সাথে এখানে 2 গুণ আছে, মানে এই পদটা ঠিক ডবল এখানে আছে। তাহলে নিশ্চয়ই এই যে পদটা তারও ঠিক ডবল এখানে থাকবে। আবার বলছি, একটা জিনিস যদি উপরেরটা বুঝে যেতে পারি তাহলে নিচেরটা সিমিলারলি আমরা একটা নিতে পারবো। উপরেরটার সাথে এর উপরেরটা যখন আমি কম্পেয়ার করছি তখন এখানে আছে a1, এখানে আছে 2a1, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করে পাওয়া গেছে এটা। তাহলে নিশ্চয়ই এই পদটাকে 2 দিয়ে গুণ করে এটা পাবো। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি কত হবে, 16d1। আর এখানে কত আছে, n-1 ইন্টু d1। তাহলে এখানে d1 এর সাথে 16 আর এখানে d1 এর সাথে n-1। তাহলে দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে d1 এর সাথে এখানে যেটা গুণ আছে n-1 আর এখানে d1 এর সাথে যেটা গুণ আছে সেটা কি বললাম, 16, তারা পরস্পর সমান হয়ে যাবে। আবার বলছি যে এইটার সাথে এটাকে যদি কম্পেয়ার করি তাহলে কি ঘটছে সেই জায়গাটা আমাদের ভালো করে বোঝা দরকার। এই জিনিসটাকে আরো ভালো করে বোঝানোর জন্য কি করছি লক্ষ্য করো, এখানে যেহেতু 2 দিয়ে গুণ করা আছে আমিও এর উপর নিচকে 2 দিয়ে গুণ করছি। তাহলে এটা হবে 2a1 প্লাস 2 দিয়ে গুণ করলে 16d1, নিচে 2a2 প্লাস 2 দিয়ে গুণ করলে 16d2। এবারে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে আশা করি।
এবার কি হলো, এই লাইনটার সাথে এই লাইনটাকে যদি কম্পেয়ার করো, 2a1 মিলে গেছে, n-1 ইন্টু d1 আর এখানে 16d1, তাহলে নিশ্চয়ই n-1 এর জায়গায় কি বসে আছে 16, তাহলে আমরা লিখে দিচ্ছি n-1 সমান 16। তাহলে লক্ষ্য করো কি হলো যে n-1 সমান হলো 16। ফাইনালি n ইজ ইকুয়াল টু কত পেলাম, 16 প্লাস 1 দ্যাট ইজ 17। তাহলে এই যে মানে সমীকরণটা দেখতে পাচ্ছি, সেই সমীকরণের বোথ সাইডে আমরা n এর ভ্যালু 17 বসিয়ে দেবো। তাহলে লিখছি যে অতএব 2a1 প্লাস n এর জায়গায় যদি 17 বসিয়ে দিই, 17 মাইনাস 1 মানে 16d1, এখানে 2a2 প্লাস n এর জায়গায় 17 বসিয়ে দিলে 17 মাইনাস 1 মানে 16d2 ইজ ইকুয়াল টু, বোথ সাইডে বসাবো বলেছি, তাহলে n এর জায়গায় 17 বসালে 4 17 68 মাইনাস 13, নিচে 3 17 51 প্লাস 10, তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, 68 থেকে 13 বাদ 55 আর 51 আর 10 যোগ করলে 61। তাহলে এই যেটা দেখতে পাচ্ছ বাঁ দিকে, এই বাঁ দিক তো এর সাথে সমান হয়ে গেছে, আর এইটা মানেই তো হলো এইটা, আর এটা মানেই তো হলো নবম পদ দুটির অনুপাত। তাহলে প্রকৃতপক্ষে নবম পদ দুটির অনুপাত যেটা লিখেছি সেটা সমান কত পেলাম, 55/61। ব্যাস এটাই আমাদের অ্যান্সার, ইজ ইকুয়াল টু লিখছি 55:61। দেখো কি পেলাম, মানে খুব কঠিন বিষয়টা নেই। আবার বলছি, এই জায়গা থেকে নবম পদ দুটির অনুপাত আমরা লিখেছি a1 প্লাস 9 - 1 মানে 8d1, একই রকম এর নবম পদ a2 প্লাস 9 - 1 মানে 8d2। তারপর কি করলাম, এর উপর নিচকে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে 2a1 প্লাস 16d1, 2 দিয়ে গুণ করলে 2a2 প্লাস 16d2। এবার এর উপরেরটার সাথে আমরা এর উপরেরটা কম্পেয়ার করলাম, 2a1 মিলে গেছে, এখানে আছে n-1 ইন্টু d1, এখানে আছে 16d1, তাহলে d1 এর যেটা সহগ, d1 এর সাথে যেটা গুণ আছে আর এখানে d1 এর সাথে যেটা গুণ আছে তারা পরস্পর সমান হবে, তাই লিখেছি n-1 সমান 16, তাহলে n সমান হলো 17। তাহলে n এর ভ্যালু 17, এই সমীকরণটা বোথ সাইডে বসিয়ে দিয়েছি, তাহলে আমরা পেয়ে গেছি 55/C1। আর এই বাঁ দিকটা যেটা এখানে দেখতে পাচ্ছ সেটাই তো এর সাথে সমান, তাই এর জায়গায় যে মানটা পেলাম সেই মানটা বসিয়ে দিয়েছি, তার মানে অনুপাতটা পেয়ে গেছি 55:61। বেশ, আশা করি তোমরা নির্দ্বিধায় এটা বুঝতে পেরেছো, এবং তোমরা এই ধরনের যে আরো প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিজে থেকে করার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে কি সমস্যা হচ্ছে। আশা করি যদি এটা বুঝে থাকো তাহলে কোনো ধরনের প্রবলেম অ্যারাইজ হতে পারে না। এর পরবর্তী নেক্সট প্রবলেম লক্ষ্য করো, কোন সমান্তর শ্রেণীর প্রথম 21টি পদের সমষ্টি 28 এবং প্রথম 28টি পদের সমষ্টি হলো 21। এখানে যে সমান্তর প্রগতিটা নিয়ে আলোচনা করা হচ্ছে তার প্রথম পদের মান জানা নেই কিংবা সাধারণ অন্তরের মান জানা নেই, আমরা সেই মান দুটো আগে ধরে নেব। ধরি প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান হলো d। ওরা বলছে 21টি পদের যোগফল মানে s21 সমান 28, আবার বলছে 28টি পদের সমষ্টি মানে s28 ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 21। তাহলে s21 বের করার যে ফর্মুলা, sn বের করার যে ফর্মুলাটা শিখেছিলাম তার মতো, তাহলে ফর্মুলা n/2 2a প্লাস 21 - 1 ইন্টু d ইজ ইকুয়াল টু হলো 28। তাহলে কি পড়ে থাকলো, 2a প্লাস 21 থেকে একবার দিলে 20d ইজ ইকুয়াল টু কি পড়ে থাকবে লক্ষ্য করো, 28 তো ছিলই, এই 21/2টা এদিকে এসে নিশ্চয়ই উল্টে যাবে, 2/21, 7 দিয়ে কাটাকুটি করলে 4 × 7 = 28 আর 3 × 7 = 21। তাহলে আবার যদি আমি কোনাকুনি গুণ করে দিই, 3 দিয়ে গুণ করলে 3 × 2 = 6a 60d ইজ ইকুয়াল টু 4 × 2 = 8। কিংবা এখান থেকে আরো একটা কাটাকুটি করা যাবে, 2 কমন নিয়ে নিলাম, তাহলে 3a প্লাস 30d ইজ ইকুয়াল টু হলো 8, 2 দিয়ে কাটাকুটি করলে এটা হলো 4, তার মানে ফাইনালি পেলাম 3a প্লাস 30d ইজ ইকুয়াল টু 4। একই রকম ক্যালকুলেশন এখানে করব। দেখো
এটা এসএন বের করার ফর্মুলা কি, n/2 2a প্লাস 28 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু হলো 21। 2a প্লাস 28 থেকে একবার দিলে 27d ইজ ইকুয়াল টু 21 তো ছিলই, এই 28/2টা এদিকে চলে এসে 2/28, তাহলে 7 দিয়ে কাটাকুটি করে 3 7 21, 4 7 28, 2 দিয়ে কাটাকুটি করলে এটা হলো 2। তাহলে কোনাকুনি যদি গুণ করি 2 দুগুণা 4a প্লাস 27 দুগুণা 54d ইজ ইকুয়াল টু হলো 3। তাহলে দুটো সমীকরণ এখন আমাদের কাছে চলে এসেছে। লক্ষ্য করো কি কি ক্যালকুলেশন করেছি। তাহলে ক্যালকুলেশনটা মানে আবার যখন রিপিট করছি তোমরা ভালো করে দেখে নাও, তাহলে কোনো যদি ডিফিকাল্টি যে সেও থাকে তাহলে দূর হয়ে যাবে। আমরা এসএন বের করার ফর্মুলা n/2 2a প্লাস n-1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু যা ছিল রেখে দিয়েছি। 2a 21 থেকে একবার দিলে 20d, 28 তো ছিলই, এই 21-এ 2টা উল্টে গিয়ে 2/21 হয়ে গেল, কাটাকুটি করেছি। এখন 3 দিয়ে গুণ করি, 3 দুগুণা 6a প্লাস 60d ইজ ইকুয়াল টু 4 দুগুণা 8, এখান থেকে 2 কমন নিলে 3a প্লাস 30d ইজ ইকুয়াল টু 8, 2 আর 8 কেটে দিয়ে 4 হয়েছে, তাহলে এটা পেয়ে গেছি, দিস ইজ নাম্বার 1। একই রকম এটাকে নাম্বার 2 দিলাম। আমরা a আর d এর ভ্যালু যে কোনো উপায়ে ফাইন্ড করব, তার জন্য এই 1 আর 2 কে সমাধান করছি। যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি তাহলে কি ঘটবে লক্ষ্য করো, 1 গণিত 1টাকে আমরা 4 দিয়ে গুণ করছি আর 2টাকে 3 দিয়ে গুণ করছি। 4 দিয়ে গুণ করলে 3 4 12a, 4 দিয়ে গুণ করলে 120d ইজ ইকুয়াল টু 4 4 16। 3 দিয়ে যদি এটাকে গুণ করি 12a, 3 দিয়ে গুণ করলে 3 54 তে 162d ইজ ইকুয়াল টু 3 দিয়ে 3 ত্রিখা 9। এবার আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করলে নিশ্চয়ই চিহ্নে পরিবর্তন ঘটে যাবে, তাহলে 12a ক্যান্সেল হয়ে গেল, 120 থেকে 162 বাদ, তার মানে -42d ইজ ইকুয়াল টু 16 থেকে 9 বাদ দিলে 7। ফাইনালি d এর ভ্যালু -7/42, দ্যাট ইজ -1/6। তাহলে d এর যেটা ভ্যালু পেলাম সেটা আমরা 1 কিংবা 2 নম্বরে বসিয়ে দিয়ে এর মানটা পেয়ে যাব। তাহলে লিখছি 1 থেকে পাই কি পাচ্ছি লক্ষ্য করো, 3a প্লাস 30 ইন্টু d এর মান কত, -1/6 ইজ ইকুয়াল টু 4। 6 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি 5 হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, 3a প্লাসে মাইনাসে -5 ইজ ইকুয়াল টু 4। তার মানে 3a এই 5টা দিকে চলে এলো, +5 হয়ে গেল, তার মানে 4 আর 5 9। ফাইনালি a ইজ ইকুয়াল টু 9/3, দ্যাট ইজ হলো 3। তাহলে যে মান দুটো আমাদের দরকার ছিল সেই মান দুটো অর্থাৎ a এবং d এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার যেটা বের করতে বলেছে, দেখাও যে শ্রেণীটির একটি পদ শূন্য। কোন পদটা শূন্য আমরা জানি না, ওরা বলে দিয়েছে দেখাও একটা পদের মান শূন্য। আমরা ধরে নিচ্ছি এই সিরিজের n তম পদটার মান হলো শূন্য। লিখছি, মনে করি n তম পদটি শূন্য, তার মানে এই যে ভাষাটা লিখলাম সেই ভাষাটাকে সিম্বলিক্যালি বলতে পারবো tn = 0, অর্থাৎ n তম পদটার মান শূন্য। tn বের করার ফর্মুলা কি, a এর মান কত পেয়েছি 3 প্লাস n-1 ইন্টু d এর মান কত পেয়েছি -1/6 ইজ ইকুয়াল টু হলো 0। ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো 3 তো থাকলোই, এই প্লাসে মাইনাসে মাইনাস, n-1 কে 1 দিয়ে গুণ করলে n-1, নিচে 6 আছে রেখে দিলাম ইজ ইকুয়াল টু 0। তাহলে 3 ইজ ইকুয়াল টু এই মাইনাসটা ওদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে কোনাকুনি যদি গুণ করি n-1 ইজ ইকুয়াল টু 3 6 18, অতএব n ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 18 প্লাস 1 দ্যাট ইজ 19। তাহলে আমরা কি পেলাম যে এই সিরিজের n তম পদ অর্থাৎ 19 তম পদটার মান হলো শূন্য, যেটা আমরা প্রমাণ করতে বলেছিল যে এই সিরিজের একটা পদের মান শূন্য। কোন পদের মান শূন্য বললাম, সেটা হলো 19 তম পদের মান শূন্য। তারপর আরো একটা প্রশ্ন করেছে, এবং ওই শূন্য পদের পূর্ববর্তী পদগুলির যোগফল বের করো। শূন্য হলো কত নাম্বার পদ, 19 নম্বর পদ, তাহলে 19 নম্বরের আগে তো 18টা পদ আছে, ওই 18টা পদের যোগফল বের করতে বলেছে। দেখছি, অতএব শূন্য পদের পূর্ববর্তী পদগুলির যোগফল, তার মানে কটা পদের যোগফল,
18টা পদের যোগফল। এখানে 19 নম্বর পদটা শূন্য, তার পূর্ববর্তী পদের সংখ্যা হচ্ছে 18। তাহলে 18টা পদের যোগফল বের করার ফর্মুলা কি? মানে n এর মান এখানে 18, তাহলে n/2 ইন্টু 2a, a বলতে কত পেয়েছি 3, প্লাস n বলতে 18 মাইনাস 1 ইন্টু d এর মান পেয়েছি -1/6। সব কটা মান আমরা বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করবো, লক্ষ্য করো 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 3 দুগুণা 6, আচ্ছা এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, 18 মাইনাস 1 মানে 17, আর নিচে আছে 6। এবার 9 ইন্টু ভিতরে লসাগু করছি 6, 6 6 36 মাইনাস 17 যেমন ছিল রেখে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি কি পড়ে থাকলো 9 ইন্টু 36 থেকে 17 বাদ দিলে 19/6, কাটাকুটি যদি করি 3 দিয়ে 3 তিরিক্ষা 9, 3 দুগুণা 6, 3 19 57/2 এরকম রেখে দিতে পারি, কিংবা পূর্ণ ভাঙালে 28 পূর্ণ 1/2 সেটাও রাখতে পারি। কেউ 57/2 রেখে দিলে যা নাম্বার পাবো, 28 পূর্ণ 1/2 লিখলেও আমরা সেম নাম্বার পাবো। তাহলে দুটো প্রশ্নের সমাধান আমরা করে ফেলেছি। ওরা বলছিল যে সিরিজটার একটা পদের মান শূন্য, কোন পদটার মান আমরা শূন্য সেটা জানি না, তাই ধরে নিয়েছিলাম n তম পদটার মান শূন্য, এবং ফাইনালি আমরা n এর মান বের করেছিলাম, সেটা কত 19, অর্থাৎ 19 নম্বর পদটা শূন্য। তারপরে বলছে যে পদটা শূন্য হলো তার পূর্ববর্তী যে পদগুলো, তাহলে 19 নম্বর পদটা যদি শূন্য হয় তার পূর্ববর্তী পদের সংখ্যা হচ্ছে 18টা। 18টা পদের যোগফল বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা প্রয়োগ করে দিলাম, তাহলে আমরা কিন্তু ওই যোগফলটা পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো। এরপর নতুন প্রবলেম তোমাদের সামনে হাজির করছি। কোন সমান্তর প্রগতির প্রথম, দ্বিতীয় এবং শেষ পদ, প্রথম পদ এ বলে দিয়েছে, দ্বিতীয় পদ বি, আর লাস্ট পদটা সি। কিন্তু এখানে কতগুলি পদ আছে সেটা আমরা কেউ জানি না। আমরা ধরে নিচ্ছি পদ সংখ্যা হচ্ছে, ধরি পদ সংখ্যা সমান n। আচ্ছা এখানে একটা কথা বলে, প্রথম পদ তো সরাসরি বলা আছে এ, আর দ্বিতীয় পদ বলেছে বি, তাহলে এখানে সাধারণ অন্তর কত হবে? তোমরা নিজে নিজে যদি বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে যে প্রথম পদ এ, দ্বিতীয় পদ বি, তাহলে সাধারণ অন্তর অবশ্যই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, কেননা সমান্তর প্রগতির সাধারণ অন্তর বের করার ফর্মুলাই বলেছিলাম দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ। এখানে দ্বিতীয় পদ বি, প্রথম পদ এ, তাহলে বি মাইনাস এ যেটা সেটাই প্রথম পদ, সেটাই সাধারণ অন্তর। আর প্রথম পদটা কত সেটা তো পরিষ্কার বলে দিয়েছে এ, তাহলে প্রথম পদ জেনে গেছি, সাধারণ অন্তর জেনে গেছি, পদ সংখ্যা ধরে নিয়েছি। ওরা বলছে এই যে মানে টোটাল n সংখ্যক পদ ধরে নেওয়া হলো, সেই n সংখ্যক পদের যোগফল কত হবে? তাহলে লক্ষ্য করে এখানে আমরা এই সিরিজটাতে মোট কটা পদ আছে ধরেছি, n সংখ্যক পদ। তাহলে যেটা n তম পদ সেটা নিশ্চয়ই ওই সিরিজের শেষ পদ হবে, আর শেষ পদটা ওরা বলে দিয়েছে কত, সি। আবার বলছি, এর আগের দিনও এই ধরনের একটা অঙ্ক করিয়েছিলাম যে টোটাল প্রগতিটাতে পদ সংখ্যা হচ্ছে n, তাহলে n তম যেটা পদ সেটা নিশ্চয়ই ওই প্রগতির শেষ পদ, সেটা লিখেছি শেষ পদটা সি, তার সাথে সমান। tn বের করার ফর্মুলা কি, a মানে প্রথম পদ প্লাস n-1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে b মাইনাস এ ইজ ইকুয়াল টু হলো সি। তাহলে কি করলাম, tn বের করার ফর্মুলাটা প্রয়োগ করে দিয়েছি, এবং ফর্মুলা প্রয়োগ করতে গিয়ে যেটা সাধারণ অন্তর ডি, তার জায়গায় সাধারণ অন্তরের মান বসিয়ে দিয়েছি, n-1 ইন্টু বি মাইনাস এ ইজ ইকুয়াল টু, এই এটা দিকে চলে গেলে কত হবে, সি মাইনাস এ। n-1 ইজ ইকুয়াল টু সি মাইনাস এ, এই বি মাইনাস এটা নিচে এসে ভাগ হয়ে গেল। ফাইনালি n এর ভ্যালু পেয়েছি সি মাইনাস এ বাই বি মাইনাস এ, মাইনাস 1টা দিকে এসে +1, তার মানে লসাগু যদি করি বি মাইনাস এ, কি পড়ে থাকলো, সি মাইনাস এ যোগ 1 দিয়ে এটাকে গুণ করলে বি মাইনাস এ। তাহলে ফাইনালি পড়ে থাকলো বি আগে লিখছি প্লাস সি মাইনাস 2a বাই বি মাইনাস এ, এটা পেয়ে গেলাম n এর মান, অর্থাৎ মোট কতগুলি পদ আছে সেটা আমরা পেয়ে গেছি। ওরা বলছে প্রগতিটি পদসমূহের সমষ্টি, মোট তো n সংখ্যক পদ ধরেছি, তাদের যোগফলটা হলো sn। sn বের করার ফর্মুলা আমরা দুরকম শিখেছিলাম, একবার বলেছিলাম শেষ পদের মান জানা থাকলে একটা ফর্মুলা, আর একবার বলেছিলাম শেষ পদের মান জানা না থাকলে আরেকটা ফর্মুলা। এখানে তো শেষ পদের মান জানা আছে, তাহলে সেই ফর্মুলাটা ফেলবো। ফর্মুলাটা কি ছিল, n/2 ইন্টু a প্লাস l, l মানে শেষ পদ, তার মান হচ্ছে c। তাহলে n এর মান যদি বসিয়ে দিই, n এর মান কি আছে,
বি প্লাস সি মাইনাস 2a বাই বি মাইনাস এ। এই যে লক্ষ্য করো এন এর মান দেখে দেখে আমরা এখানে তুলে দিয়েছি, তার নিচে 2 ছিল, তাহলে এখানে একটা 2 লিখে দিলাম। তাহলে এন এর মান লেখার পর নিচে 2 ছিল রাখলাম, ইন্টু এ প্লাস সি যেমন ছিল আমরা লিখে দিলাম। লক্ষ্য করো আমাদের পুরো প্রমাণটা চলে এসছে। তাহলে আমাদেরকে জাস্ট একটা শর্ত ব্যবহার করতে হয়েছে, টি এন সমান সি। এইখান থেকে আমরা এন এর ভ্যালু যখন বের করে নিয়েছি, তখন আমরা এস এন বের করা যে ফর্মুলা, সেই ফর্মুলাতে প্রয়োগ করেই আমরা কাঙ্ক্ষিত যে প্রমাণ, সেই প্রমাণটা পেয়ে গেছি। খুব কঠিন লাগেনি, জাস্ট আমরা উপযুক্ত টেকনিক প্রয়োগ করেছি। এরপরে লাস্ট অফ অল যে প্রবলেমটা দিয়ে আমরা সমান্তর প্রগতি এই চ্যাপ্টারটাকে পুরো প্যাকড আপ করে দিতে চাইছি, সেটা অত্যন্ত লেন্দি এবং অত্যন্ত দুরূহ একটা প্রবলেম। সেই প্রবলেমটা আমাদের না বুঝলেই নয়, কারণ এই ধরনের প্রবলেম পরীক্ষার সময় বহুবার পড়তে দেখেছি। তাই তোমাদের একটু কষ্ট হলেও একটু অ্যাটেনশন, একটু কনসেন্ট্রেশন আরো বাড়িয়ে এই প্রবলেমটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের কনসেন্ট্রেশনটাকে জারি রাখো। 1 × 3 × 5, 3 × 5 × 7, 5 × 7 × 9 এই করতে করতে যে সিরিজটা চলছে তার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। আমরা এর আগে দ্বিতীয় পর্বে কোন সিরিজের n তম পদ দেওয়া থাকলে তার n সংখ্যক পদের সমষ্টি কি করে বের করতে হয় এরকম দুটো নমুনা পেশ করেছিলাম। সেই টাইপের আরো একটা অঙ্ক আমরা তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি। লক্ষ্য করো এই যে সিরিজটা, সেই সিরিজের প্রত্যেকটা পদের মধ্যে 3টে করে অংশ আছে। তাহলে এই সিরিজের যেটা n তম পদ থাকবে, যেটাকে আমরা নাম বলছি tn, সেই পদের মধ্যেও নিশ্চয়ই 3টে অংশ থাকবে। তাহলে লক্ষ্য করো কি বললাম, যেহেতু প্রদত্ত সিরিজের প্রত্যেকটা পদের মধ্যে 3টে করে সংখ্যা বা 3টে করে অংশ আছে, তাই ওই সিরিজের যেটা n তম পদ হবে সেই n তম পদের মধ্যে 3টে অংশ থাকবে, তাই 3টে ব্র্যাকেট দিয়ে আমি সূচিত করেছি। এবার কথা হলো এই যে n তম পদের 3টে অংশ, তার প্রথম অংশটা কি হবে স্যার? এই প্রথম অংশটা জানার জন্য বা বের করার জন্য আমরা ওই সিরিজের প্রত্যেকটা পদের যে প্রথম অংশগুলো সেগুলোর দিকে ধ্যান দেব। প্রত্যেকটা পদের প্রথম অংশ কত? 1। তার পরের পদের প্রথম অংশ কত? 3। তার পরের পদের প্রথম অংশ কত? না তো 5। এই করতে করতে এই যেটা সিরিজ পেলাম তার n তম পদটা নিশ্চয় এই n তম পদের প্রথম অংশটা হবে। আবার বলছি, n তম পদের প্রথম অংশটা কি হবে সেটা জানার জন্য প্রত্যেকটা পদের প্রথম অংশগুলো এই যে আমরা তুলে ধরেছি, এবং ওই সিরিজের n তম যেটা পদ সেটাই নিশ্চয় এর প্রথম অংশটা সূচিত করবে। তাহলে এর n তম পদ বের করতে পারবো। লক্ষ্য করো এখানে প্রথম পদের মান 1, সাধারণ অন্তরের মান দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দিলে 2। তাহলে এর n তম পদ কি ফর্মুলা? a মানে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে 2। 2 দিয়ে গুণ করলে 2n মাইনাস 2, ফাইনালি 2n মাইনাস 1। তাহলে আমরা পেয়ে গেলাম প্রত্যেকটা পদের প্রথম অংশগুলোকে অ্যানালিসিস করে n তম পদের প্রথম অংশটা কত হবে? 2n মাইনাস 1। তাহলে n তম পদের প্রথম অংশটা দেখা পেয়েছি। এরপর টেকনিক প্রয়োগ করে আমি বাকি অংশগুলো বের করতে পারবো। লক্ষ্য করো এর দ্বিতীয় অংশটা কি হবে সেটা জানার জন্য এর আগে যে পদগুলো দেওয়া আছে তাদের দ্বিতীয় অংশগুলোর সাথে প্রথম অংশটাকে কম্পেয়ার করব। প্রথম অংশ ছিল 1, দ্বিতীয় অংশ কি? তার সাথে 2 যোগ। এর দ্বিতীয় অংশ কি? এটার সাথে 2 যোগ। এর দ্বিতীয় অংশ কি? এটার সাথে 2 যোগ। অর্থাৎ প্রথম অংশ যা ছিল তার সাথে 2 যোগ করে পরের অংশটা পেয়েছি। তাহলে এর সাথে যদি 2 যোগ করি তাহলে 2n মাইনাস 1, এর সাথে 2 যোগ, তার মানে কত হবে? 2n প্লাস 1। তাহলে ওটাই লিখবো এখানে। শুধু তাই নয়, দ্বিতীয় অংশের সাথে আবার 2 যোগ করে দেখো পরেরটা পাওয়া গেছে। দ্বিতীয় অংশের সাথে 2 যোগ করে পরেরটা পাওয়া গেছে। দ্বিতীয় অংশের সাথে 2 যোগ করে পরেরটা পাওয়া গেছে। তাহলে দ্বিতীয় অংশ যেটা পেলাম তার সাথে আবার যদি 2 যোগ করি তাহলে আমরা কত পাবো? 2n প্লাস 3। তাহলে এটা লিখছি 2n প্লাস 3। তাহলে n তম পদটা আমরা খুঁজে বের করেছি, যেটা এর আগের পর্ব চলাকালীন আমরা n তম পদটা সরাসরি দেখতে পেয়েছিলাম, প্রোভাইড করা ছিল। এখানে কিন্তু সরাসরি n তম পদটা বলেনি, n তম পদটা আমাকে কষ্ট করে ক্যালকুলেশন করে খুঁজে বের করতে হয়েছে।
তাহলে যখন বের করেছি তারপরের কাজ কি, এটাকে যথাসম্ভব সিম্পলিফিকেশন করব। তাহলে এইটা আর এইটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি ফরম্যাটে পড়ে রয়েছে। তাহলে ফর্মুলা কি, a স্কোয়ার মানে 2n এর স্কোয়ার করলে 4n স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 ইন্টু যেটা ছিল আবার গুণ করে দেবো 4n স্কোয়ার ইন্টু 2n মানে 4 দেবো না 8n কিউব, 4n স্কোয়ার ইন্টু 3 মানে 3 4 12n স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2n মানে মাইনাস 2n মাইনাস এ প্লাসে মাইনাস 3। তাহলে tn এর যেটা মান সেটাকে আমরা সিম্পলিফাই করে নিয়ে সেটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এরপর কি করছিলাম, এরপরে করেছিলাম এর বোথ সাইডে আমরা n এর ভ্যালু 1 2 3 ডট ডট n বসিয়ে পাই। প্রসেসটা সেম, কিন্তু প্রথমে যেটা ফারাক দেখতে পেলাম n তম পদটা এখানে সরাসরি বলা ছিল না, আমাকে বের করতে হলো। তারপরের জায়গাটুকু সেম, দেখো লক্ষ্য করো t1 অর্থাৎ n এর জায়গায় 1 বসালাম, এখানেও দেখে দেখে n এর জায়গায় 1 বসাবো, কিন্তু কোনো ক্যালকুলেশন করব না। n এর জায়গায় 2 বসাবো, এই করতে করতে আমরা মানগুলো বসাতে শুরু করব। একটা সময় আমরা বোথ সাইডে n এর জায়গাতে nই বসাবো, মানে যেমন আছে তেমনটি রেখে দেব, সব কটাকে আগের মতো যোগ করব। যদি যোগ করি তাহলে কি ঘটবে লক্ষ্য করো, বাঁ দিকে t1 প্লাস t2 প্লাস আপ টু ডট ডট প্লাস tn। যোগ করার নিয়মটা কি বলেছিলাম, যে আমরা প্রত্যেকটা পদের প্রথম অংশগুলোকে যোগ করব। যদি প্রথম অংশগুলোকে যোগ করি কি কমন যাবে না, তো 8 কি পড়ে থাকবে 1 কিউব যোগ 2 কিউব যোগ ডট ডট যোগ n কিউব। দ্বিতীয় অংশগুলোকে যদি যোগ করি তাহলে 12 কমন চলে যাবে, কি পড়ে থাকবে 1 স্কোয়ার 2 স্কোয়ার ডট ডট n স্কোয়ার। তারপরে তৃতীয় অংশগুলোকে যদি যোগ করি -2 কমন চলে যাবে প্লাস n। সবশেষে চতুর্থ অংশগুলোকে যদি যোগ করি, এক্ষেত্রে একটা বিষয় আবার নতুন করে বলতে হবে, না হলে কিন্তু সব বুঝে শুনেও আমরা ভুল করে আসবো। -3 গুলো যোগ করব। আচ্ছা -3 গুলো যদি দুটো থাকতো তাহলে আমরা লিখতাম -3 ইন্টু 2। -3 গুলো যদি 3টা থাকে তাহলে লিখবো -3 ইন্টু 3, কিন্তু এখানে আছে -3 গুলো কটা n সংখ্যক, তাই লিখবো -3 ইন্টু n। তাহলে এখানে লিখবো -3 ইন্টু n। পরীক্ষার সময় আমরা যেটা করি সেটা শুধুমাত্র -3 লিখে দিয়ে চলে আসি, কিংবা কেউ কেউ কি করি -3 গুলো 3টা আছে তাই -9 লিখে চলে আসি, কারণ -3 গুণিত 3 মানে 9, কিন্তু আদতে এখানে 3টে পদ নেই, এখানে n সংখ্যক পদ রয়েছে, তাই -3 ইন্টু n। এই জায়গাটা আমাদের স্পেশাল ভাবে মাথায় রাখতে হবে। এবার শুরু হলো ফর্মুলা প্রয়োগ করার পালা। লক্ষ্য করো 8 ইন্টু, এর ফর্মুলা আমরা শিখেছি কি ফর্মুলা, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার স্কোয়ার। এটার ফর্মুলা শিখেছি 12 ইন্টু, কি ফর্মুলা ছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 -2 ইন্টু, এটার ফর্মুলা শিখেছি কি ফর্মুলা ছিল n ইন্টু n প্লাস 1 বাই 2, আর এখানে -3n আছে সেটা রেখে দিলাম, অর্থাৎ ফর্মুলা প্রয়োগ করে দিয়েছি। এরপর যদি ক্যালকুলেশন করি কি হবে, 6 আর এখানে 12 কাটলে 2 পড়ে থাকবে, এখানে 2 এখানে 2 পড়ে থাকলো। এবার যদি ক্যালকুলেশনকে প্রসিড করি, আর কিছু আমাদের টেকনিক প্রয়োগ করার রাস্তা নেই, শুধু ক্যালকুলেশন। লক্ষ্য করো এখানে 8 আর নিচে যদি স্কোয়ার করে দিই তাহলে 2 এর স্কোয়ার মানে 4, 4 দিয়ে 8 কে কাটলে কত পড়ে থাকবে 2 পড়ে থাকবে। তাহলে আমরা ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো তাহলে 2 পড়ে থাকবে এখানে, এটা n এর স্কোয়ার হয়ে যাবে, n প্লাস 1 এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে ইজ ইকুয়াল টু 2n স্কোয়ার n প্লাস 1 তার স্কোয়ার। তারপরে তাহলে কি করলাম, 2 এর স্কোয়ার মানে 4, 4 দিয়ে 8 কে কাটলে 2, n এর স্কোয়ার n প্লাস 1 এর স্কোয়ার লিখলাম। এখানে নিচে কিছু নিয়ে কেটে গেছে, 2n n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, সেটা লিখবো 2n প্লাস 2n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। তারপরে কি পড়ে আছে দেখো, 2 কেটে গেছে মানে -n ইন্টু n প্লাস 1 মাইনাস n ইন্টু n প্লাস 1, সর্বোপরি শেষে ছিল -3n। তাহলে কাটাকুটি করার পর যেটা পড়ে থাকলো সেটা লিখেছি। এবার প্রত্যেকটা থেকে কমান কি যাবে, n কমান নিলাম, এখানে কি পড়ে থাকবে তাহলে 2n ইন্টু n প্লাস 1 এর স্কোয়ার, তার স্কোয়ার করলে
এন স্কোয়ার প্লাস 2n প্লাস 1, অর্থাৎ a প্লাস বি তার স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম, প্লাস n তো কমন নিয়ে এনেছি, তাহলে কি পড়ে থাকবে এখানে 2, এই দুটোকে যদি গুণ করি 2n স্কোয়ার প্লাস n দিয়ে 1 কে গুণ করলে n, 1 দিয়ে 2n কে গুণ করলে 2n প্লাস 1 দিয়ে 1 কে গুণ করলে 1, n তো কমন নিয়ে এনেছি তাহলে পড়ে আছে n প্লাস 1, n কমন নিয়ে এনেছি মানে -3 পড়ে আছে। আশা করি মানে ক্যালকুলেশনটা কঠিন বলে মনে হয়নি, কারণ জাস্ট n কমন নেওয়ার কাজটা এখানে হাসিল করেছি। এবারে গুণ করে দেব 2n কিউব প্লাস 2 দুগুণা 4n স্কোয়ার প্লাস 2n ইন্টু 1 মানে 2n, এখানে 2 দুগুণা 4n স্কোয়ার 2n প্লাস 2 দুগুণা 4n প্লাস 2 একে 2, মাইনাস হলে চিহ্নে পরিবর্তন হয় -1 -3, কি পড়ে থাকলো তাহলে দেখো n ইন্টু 2n কিউব 4টা n স্কোয়ার 4টা 8টা n স্কোয়ার প্লাস 8n স্কোয়ার, এখানে 2n আর এখানে 2n 4n আর 4n 8n থেকে একটা n বাদ মানে 7n। সংখ্যা কি পড়ে আছে লক্ষ্য করো, সংখ্যা এখানে 2, এখানে -1 আর -3 মানে -4 আর +2, তার মানে -2 পড়ে থাকলো। এবার যেটা দেখতে পাচ্ছি সেটা হলো n এর ত্রিঘাত রাশিমালা। তাহলে ত্রিঘাত রাশিমালাকে কেউ যদি এরকম করে রেখে দেবো মনে করো, তাহলে ভুল দেবে না, কিন্তু 1 নাম্বার কমিয়ে দেবে, ভুল দিতে পারবে না, কেন এতদূর পর্যন্ত তোমার ঠিক আছে। আমরা কি করব, যখন করছি তখন এটাকে সব শেষ পর্যন্ত যতদূর ক্যালকুলেশন করতে পারা সম্ভব ততদূর ক্যালকুলেশন করব। তাহলে এবার কি করব, এটা যেহেতু n এর ত্রিঘাত রাশিমালা, ত্রিঘাত রাশিমালাকে সমাধান করার একটাই প্রসেস, সেটা হলো তার হার্ডার ফ্যাক্টর করতে হয় বা জিরো ফ্যাক্টর করতে হয়। সেটা আবার কি জিনিস, এই রাশিমালাটাতে n এর একটা উপযুক্ত মান চয়েস করতে হয়, যে মানটার জন্য এই পুরো রাশিমালাটার মান 0 হয়ে যাবে। আবার বলছি, হার্ডার ফ্যাক্টর করার স্টেপ হলো এখানে চলরাশির বা n এর উপযুক্ত একটা মান চয়েস করতে হবে, যার জন্য এই পুরো রাশিমালার মানটা 0 হয়ে যায়। তো সেটা কি করে চয়েস করা হয়, সাধারণত আমরা যেটুকু দেখেছি যে চলরাশির মান হার্ডার ফ্যাক্টরের ক্ষেত্রে চয়েস করার জন্য +-1 +-2 কিংবা +-3 এই মানগুলো কোনো একটা বসিয়ে সাধারণত প্রদত্ত রাশিমালার মানটা 0 চলে আসে। তবে সবসময় যে এই মানগুলো বসিয়ে আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। আমরা বিভিন্ন টেস্ট পেপার মানে সলভ করাতে গিয়ে দেখেছি n এর ভ্যালু হাফ, n এর ভ্যালু মানে 1/3, n এর ভ্যালু 2/3, এইগুলো বসিয়েও কিন্তু হার্ডার ফ্যাক্টরের ক্ষেত্রে এই রাশিমালার মানটা 0 এসছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 100টার মধ্যে 95টা ক্ষেত্রেই চলরাশির মান +-1 +-2 কিংবা +-3 ধরে এই রাশিমালাটার মান 0 চলে আসে। এক্ষেত্রে আমরা কি করব, n এর ভ্যালু -2 বসাচ্ছি, লক্ষ্য করো, অর্থাৎ এই জায়গাটাতে n এর ভ্যালু যদি -2 বসাই তাহলে কি ঘটবে, 2 × -2 এর কিউব প্লাস 8 × -2 এর স্কোয়ার প্লাস 7 × -2 ছিল রেখে দিলাম, মাইনাস এর কিউব মানে -2 এর কিউব মানে 8, 8 দুগুণা 16, তাহলে -16 হয়ে গেল, প্লাস মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যায়, 2 দুগুণা 4, 4 8 32, -7 দুগুণা 14 -2, তাহলে -16 -14 -30 আর -2 মানে -32 আর +32 ছিলই = 0। তাহলে যে কথাটা বলছিলাম, এই মানগুলোর কোনো একটা মান বসিয়ে অবশ্যই এই রাশিমালাটার মান 0 আসবে। সেক্ষেত্রে উপযুক্ত মান কোনটা পেয়েছি, n এর ভ্যালু -2। তাহলে এই -2টাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে আমরা পাবো n + 2 = 0। দ্যাট ইজ এই বাঁ দিকেরটা হচ্ছে এই রাশিমালাটার একটা ফ্যাক্টর বা একটা উৎপাদক বা একটা গুণনীয়ক। আমরা এই উৎপাদকটাকে কি করব, মানে এক লাইন ছেড়ে দিয়ে ঠিক পরের লাইনে 3 বার লিখবো। লক্ষ্য করো, একটু করে ছেড়ে ছেড়ে লিখবো, n + 2, আবার n + 2, আবার এখানে n + 2। তাহলে ওই প্রসেসটা করে আমরা যে উৎপাদকটা পেলাম সেই উৎপাদকটা এক লাইন ছেড়ে পরের লাইনে একটু একটু করে গ্যাপ দিয়ে 3 বার লিখবো। এবার এইটার সাথে আমরা এই প্রথম পদটাকে কম্পেয়ার করব। এখানে আছে n, এখানে আছে 2n কিউব, তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে 2n কিউব পাবো, তাহলে এটাকে যদি আমরা 2n² দিয়ে গুণ করি, লক্ষ্য করো 2n² × n
তার মানে 2n কিউব আমরা পেয়ে যাবো নিশ্চয়। তাহলে এই গুণটা আমরা করে উপরে লিখছি 2n কিউব প্লাস 2n স্কোয়ার, তো 2 এর সাথেও গুণ হবে, তাহলে প্লাস 4n স্কোয়ার। এবার লক্ষ্য করো 2n কিউব মিলল, এখানে চলে এলো 4n স্কোয়ার, এখানে কটা n স্কোয়ার আছে? 8টা, তাহলে 4টা n স্কোয়ার পেয়েছি, আরো নিশ্চয়ই 4n স্কোয়ার লাগবে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে 4n স্কোয়ার পাবো? তার মানে প্লাস 4n দিয়ে গুণ করতে হবে। তাহলে প্লাস 4n দিয়ে গুণ করলে 4n ইন্টু n মানে 4n স্কোয়ার, দ্যাট ইজ 8টা n স্কোয়ার মিলে গেছে। 4n আবার 2 এর সাথে গুণ আছে, দ্যাট ইজ 8n। তাহলে 8n পেলাম, এখানে আছে কত? 7n, তাহলে একটা n বাদ দিতে হবে। তাহলে বাদ যদি দিই তাহলে -1 লিখে দিলাম, -1 ইন্টু n মানে -n, মাইনাসে প্লাসে -2। দেখো 8n থেকে n বাদ দিয়ে 7n, -2 যেমন ছিল মিলে গেছে। তাহলে কি করলাম? একদম ঘটনা পুঙ্খানুপুঙ্খ তোমাদের সামনে দেখানো হলো। যারা হার্ডার ফ্যাক্টর বা জিরো ফ্যাক্টর প্রয়োগ কি করে করতে হয় ভুলে গেছো, তারা নতুন করে আবার জানতে পারলে। এরপর n ইন্টু ভিতর থেকে কি কমন বলো দেখি, n প্লাস 2, তাহলে পড়ে থাকবে এখানে কত? 2n স্কোয়ার প্লাস 4n মাইনাস 1। ব্যাস, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সার। আমাদের কি বের করতে বলেছিল যে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বের করো, আমরা সেই যোগফলটা বের করতে পেরেছি। লক্ষ্য করো প্রদত্ত সিরিজের n তম পদটা সরাসরি বলা ছিল না, আমরা ক্যালকুলেশন করে ডান দিকে দেখানো হয়েছে, ওই ক্যালকুলেশন করে n তম পদটা বের করেছি, অতঃপর সেটাকে সিম্পলিফিকেশন করেছি। তারপর এর আগের পর্বে যেভাবে সমাধান করেছিলাম ওই প্রসিডিওর মেনটেন করে আমরা সমাধান করেছি। এতদূর পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু যখন সেটাকে একেবারে লঘিষ্ঠ আকারে সিম্পলেস্ট ফর্মে সাজানোর চেষ্টা করলাম, তখনই কিন্তু আমাদের ক্যালকুলেশনটা আরো বড় হয়েছে বটে, কিন্তু ক্যালকুলেশন কঠিন হয়নি। এই ক্যালকুলেশনটা করতে গিয়ে আর একটা নতুন পদ্ধতির সাথে আমাদের আজকে নতুন করে পরিচয় হলো। সেটা কি? হার্ডার ফ্যাক্টর বা জিরো ফ্যাক্টর। সেটা কি করে করতে হয় সেটারও পুঙ্খানুপুঙ্খ বিবরণ তোমাদের সামনে দেওয়া হয়েছে। এই সমান্তর প্রগতি চ্যাপ্টারে বহু প্রবলেম এবং সমস্ত থিওরেমস একটা একটা করে ধরে প্রমাণ করে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেক টাইপের প্রবলেম তোমাদের সামনে দেখানো হয়েছে। যদি সত্যিকারের তোমরা এই অঙ্কগুলো বুঝে থাকো, আমার ক্লাসটা যদি সাবলীলভাবে মাথায় নিয়ে থাকতে পারো, তাহলে সমান্তর প্রগতি সম্পর্কিত কোনো প্রবলেম ইন ফিউচার আর তৈরি হওয়ার পসিবিলিটি থাকবে না। আজকে এখানেই সমান্তর প্রগতিকে শেষ করে এর পরের পর্বে তোমাদের গুরুত্তর প্রগতি সম্পর্কিত বিস্তারিত বিবরণ, বিস্তারিত আলোচনা, এই বিস্তারিত আলোচনাতে সকলকে অ্যাডভান্স আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।